প্রচার হবে বিরোধী অবস্থান নেওয়ার মধ্য দিয়ে আপনি অবশ্যই জনগণের অভিপ্রায়ের কথা আপনি সেই অভিপ্রায়ের বিপরীতে আপনি জানেন। এই ব্যাপারটাকে আড়াল করবার জন্য আমরা লেখকের স্বাধীনতার তর্কটা তুলছি। এটা আরো মারা। আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা, লেখকের স্বাধীনতা রক্ষা করব। সেই কারণে তো নাসরিনের বাংলাদেশে বন্ধ। এটাই বলবো যারা পড়ছেন আমি বলেছি বই বন্ধ করে ওই কথা অন্য কোনো লাইব্রেরিতে গিয়ে আপনি 21 বইমেলা একটা বই দোকানকে অনুমতি দিয়ে সভাপতি আপনার নীতি থাকা দরকার। নীতি জনগণের স্বার্থের সঙ্গে বইগুলো প্রচার করে। আমি একটু সরলভাবে করি। মনে করেন ধরা যাক আপনি আমাকে মনে করে আমি আপনার থেকে সর্বতভাবে আগে ক্ষমা চাই নিলাম। এটার প্রশ্ন হিসেবে দেখেন, আমার মতামত হিসেবে দেখেন, আপনি কি এটা মনে করেন না যে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে? বইমেলায় বই প্রকাশ করতে পারবে? আমি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে বহু লোক লিখেছে। ওকে, বাংলাদেশে এখনো লেখা হচ্ছে। আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি। আপনি যখন আপত্তি যখন করছে, আপনি যখন তাদের মব বলছেন, আপনি তাদের ক্ষোভটাকে আনেন নাই। আপনি তো বলতে পারতেন, আলোচনা করতে পারতেন। সেটা না করে এটাকে মব বলে তাকে চিহ্নিত করেন। আমি তো বলি না। আমি তো এর আগে দেখুন নাসরিনের বইটা বন্ধ বিক্রি না এটা তাই আমি বলেছি আপনি যখন এটা করেছেন আপনাকে জনগণ প্রকাশ করতে, এটাকে আমি মব বলি। এটার আমি আমার মনে হয় ওকে তাহলে এবার আমি আমি যতদূর দেখলাম ওইখানে লোকজনকে আগে তুমি কানে ধরো, তাহলে আপনি মনে করেন যে ওইটা ঠিক আছে, মানে ওকে বলতে পারে যে তুমি এটা এই বই তুমি এখানে বেশ কানে ধরতে হবে, তোমার না আমি বলি কানে ধরা মব ধরা এটা কিছু বলে না। এটা আমি নিন্দা করতাম জানলে। কারণ কাউকে কানে ধরা এটা ডেফিনিটলি না ঠিক আছে। ভেরি গুড আমি আপনার আমার পোস্টার পয়েন্ট লেখকের স্বাধীনতার নামে জনগণের ক্ষোভ যখন আপনি দমন করতে চেষ্টা আপনি আসল জনগণের অধিকার তার রয়েছে। আমি সে ক্ষোভ প্রকাশ তাকে আপনি মব এটা ধরুন কি বলা উচিত আপনি খুব অথবা নীতিগত বোঝানো উচিত যে ভাই এটা সকলের এখানে আমরা কিছু একটা কথা শুনতে দিতে বাংলাকে নিজেরও নীতি এমন কোন বই ওখানে প্রচার করবে যেটা অবশ্যই এই সংবিধানের বিরোধী। আমি আপনার কি বলে আমি এই পলিটিক্যাল পার্ট থেকে না, অন্য জায়গায় কারণ ওগুলি আমার যেহেতু আমার কম বুঝি, আমি আপনাকে পড়ি, আমি আপনাকে লম্বা সময় ওইরা তো আমি জীবনে কোনো পাইলাম না যে আপনি কোনো লেখার একটা নীতিমালার মধ্যে লিখতে চান, এরকম আমি জীবনে বুঝি নাই। এটা বাংলা গান নীতিমালা হোক, ধর্মীয় নীতি কি আপনি লিখতে চান, এটা আমার জীবনে মনে হয় না। কেন আমি যে লিবারেল সন্দেহ আমি জনগণের পক্ষে কথা, ফলে লিবারেলের সঙ্গে আমার বিরোধ থাকে। আমি নীতিটাই আমি আমাকে ডেফিনেটলি জনগণের পক্ষে লোক। এখন যারা এই জনগণ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, তাই মানে সাধারণ মানুষ যারা আমি বলি না যাদের অর্থাৎ 90% তাইলে আপনি 90% মানুষ যেই সময় যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তটা আপনি থাকতে ব্যাপারটা হচ্ছে। এবং এইটার জন্য যে কোনো না আমি আমাকে আমাদের তো যে কোনো জিনিসের ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকে। ইউনিভার্সাল প্রিন্সিপাল একটা জনগোষ্ঠী তার কিছু সঙ্গত বিক্ষোভ থাকবে, ঠিক আছে না? খুব বিক্ষোভ আপনার শোনা তার খুব বিক্ষোভ এটা তো আমি একবার দাবি করি। কিন্তু খুব বিক্ষোভ শোনাটাই রাষ্ট্রের কর্তব্য। বিক্ষোভ শোনাটাই আমাদের। কিন্তু আপনি খুব বিক্ষোভ না শুনে আপনি যখন ট্যাগ দিয়ে তখন এটা হয়ে যাবে। আপনি যে মব দিয়ে ট্যাগ আপনি যদি মনে
আপনি যদি মনে করেন তখন সেই কান ধরতে বলছে আপনি করতে পারবেন, এটা বিচার করার অধিকার তুমি বাংলাগাড়ি মারছে সেখানে দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। কিন্তু আজকে সকলে মিলে হঠাৎ করে ঝাঁপায় মাদ্রাসা ছেলে দেখলে এরা সব এটা তো না শুধু মাদ্রাসার ছেলে দেখলে জঙ্গি ব্যাপারটা এরকম না, আপনাকে তো এটাও লিখতে হচ্ছে যে আগে যেমন ট্যাগ দেওয়া হচ্ছে এখন হিন্দু দেখলে সে ভারতের দালাল, একটা মন্দির দেখলে ওইটাও তো আপনাদের বলতে হইতেছে, মানে ক্রমাগতভাবে আমার এটা বলতে হচ্ছে। অনেক মানুষের হিন্দা কিন্তু আপনি স্পষ্ট বলতেছেন যে আগে যেমন ট্যাগ দেওয়া হতো এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে। আপনি যখন চিন্ময়ের ইয়া দাবি করে বললেন যে না আমি একটা অনুষ্ঠান দেখছিলাম কালকে আপনাকে নিয়ে দেখা সময় আপনি বিএনপি জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখন তুলে নেন না এবং আপনারা কি কারণে তাকে মামলা দিয়ে কথা আপনি শুনেন সে কিভাবে সেটা তখন আপনি এই ব্যাপারগুলো এইটার সাথে আমি যে পার্টটা করছিলাম যে আপনি যখন মাজার ভাঙতে গেল মাজার ভাঙা হলো যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন, তখন এটা জনগণ তখন আপনি আলাদা কেমনে করতে পারছেন আর কি। না আপনি মাজার ভাঙা সম্পর্কে আমি বলছি যে কারণে মাজার সম্পর্কে ভিন্ন মত আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে ঠিক আছে আমরা চাই না হতে পারে মত, কিন্তু আপনি যদি কোনো মাজার ফৌজদারি অপরাধ আপনি যেটা করতে পারেন না, ঠিক আছে না, তাহলে আমি সেই প্রতিবাদগুলো যেটা ইউনিভার্সাল আমি কিন্তু বারবার আমার কথা শুনতে আমি অলওয়েজ ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে, আমি যদিও গরিবের পক্ষে কিন্তু গরিবের দাঁড়াতে আমি ইউনিভার্সাল যেটা ধনীরাও মানতে বাধ্য। আমি তো গরিবের আপনার একমাত্র একাধিক পক্ষের কথা কখনো বলি আপনি মাজার ভাঙা এটা নিশ্চয়ই আমার রাষ্ট্রে আমার কাছে জানাবার অধিকার, এটা ফৌজদারি অপরাধ যারা ভেঙেছে তাদেরকে গ্রেফতার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দায়িত্ব ডক্টর ইউনূস এটা করেন, এটাতে দেখেন এখনো কিন্তু চলছে। সেজন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কোন বিশ্বের আমরা হাজির করতে পারি কোন বিশ্বের দিক আমরা মনে করি নিন্দা। আপনি একটু কান ধরতে আমি এটা পক্ষে না, আপনি যে কোনো মানুষের ডিগনিটি আহত করে গণঅভ্যুত্থান কেন আজকে আপনি চিন্ময় পক্ষে আমি জানিয়েছি গণঅভ্যুত্থানের আপনি পুরনো ব্রিটিশ রাষ্ট্রদ্রোহী আইনের দ্বারা গ্রেফতার করা গণঅভ্যুত্থানের বিশ্বাসঘাতক ডক্টর ইউনূস সেই বিশ্বাস করেছে। সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার সামনে গিয়ে পরিষ্কার কথা আমি এটা বলে নিন্দার কথা আমি নিন্দার মুখোমুখি, কারণ আমি যখন আপনার কি বলে মাদ্রাসা ছেড়ে নিয়ে যাচ্ছিল আপনার সন্ত্রাসী আপনি জঙ্গি বলে ধরছিল, তখন আমি জানিছিলাম ফলে তখন সমস্ত সেকুলার আমাকে জামাত কোনো কিছু সব বলে তো তাতে কি ইতিহাস তো দেখবে আমি কি করি। কিন্তু আমি একটু জানতে যাদেরকে সেকুলার মহল বলতেছে বা যাদেরকে তাদের মধ্যে আপনার শিক্ষায় তারা আপনার দীক্ষায় তারা আলোকিত এমন কি আপনার কাছ থেকে শোনা যে আপনার সাথে তো বিরোধিতা নাই, আপনি তো ইসলামের ইসলাম আমি একটু ইসলাম বনাম সেকুলার বাইনারি বিরুদ্ধে আমি লড়াই এরকম তো কোনো বাইনারি আপনি যখন এক্সচেঞ্জ করতেছে যারা হালকা তাদেরকে আপনি সেকুলার ঘটনা কারণ অনেক ইসলামিস্টরাও তো আপনার আসলে ওদেরকে সেকুলার যারা ধর্মকে তাদের জীবন থেকে এবং সামাজিক পরিসর রাজনৈতিক থেকে একদম আলাদা গুণ। এই অর্থে সেকুলারিজম একটা বিশেষ দৃষ্টিভঙ্গি যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা বড় বাধা। ঠিক তেমনি তথাকথিত খেয়াল করে আমি ব্যবহার করি ধর্মবাদ যাতা ধর্মের নামে আসলে জাতিবাদ করে কেমন আপনি তো ধর্ম এবং বনাম সেকুলারিজম জাতিবাদ থেকে তৈরি মুসলমান দেশের ফলে ইসলামী একমত এখানে আমি তো তার ইসলামের প্রিন্সিপাল আছে পলিটিক্যাল ফিলোসফিক্যাল প্রিন্সিপাল আপনি আমাদের প্রোক্লেমেশন আছে মানবিক মর্যাদা সামাজিক বিচার এই তিনটা ইসলামের মর্ম তো ওটাতে ইসলামী কখনো আপনার মনে হয় কি এই পর্বে
এই পর্বে শেষ প্রশ্ন, মনে হয় কি না আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলামের ব্যাখ্যা ফ্রম অ্যাবাউট টুডে ওই ইসলামের সাথে সরাসরি বিরুদ্ধ পক্ষ দাঁড়ায় যায় যখন আপনাকে বলতে হয় মনে করো আমাকে কতল করে অর্থাৎ আমাকে কতল করে ফেললে তোমাদের ইসলামের আদর্শ আমি দাঁড়ায় আছি আমাকে কতল করে এই কথাও যখন বলতে হয় তো আসলে শুধু প্রতিপক্ষটা সেকুলারদের কেন করে মানে বলা না এটা তো ভুল আমি দুই পক্ষ বলি আমি দুই পক্ষ ভুল আমি সারাক্ষণ আমি একদম বিরোধী যারা মনে করে আমি একমাত্র সহি আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সহি এটাকে ফ্যাসিস্ট এটা সঙ্গে ইসলামের কোনো নাই ইসলাম কাউকে ব্যাখ্যা একচেটিয়া অধিকার দেয় এইজন্য আখেরি নবী মানে নবী হওয়ার পরে আল্লাহর নামে আপনার বক্তব্য এটা বলবার কাউকে এরা প্রত্যেক ইসলাম থেকে খারিজ যারা ইসলামের নামে এগুলো বলে অ্যান্টি ইসলাম প্রমাণ করে আমার খুবই জরুরি জনগণের এটা বোঝানো উচিত যে কোনটা আসলে ইসলাম তার সংগতি আর কোনটা আসলে বিশেষ গোষ্ঠীর অধিকার তার ক্ষমতা প্রয়োগ করা তার ক্ষমতার সে তার বয়ানটা সে হাজির করে কোরআন শরীফ নিজের ব্যাখ্যা নিজে দেন আপনি ব্যাখ্যা দেয় মানুষের বিবেক বুদ্ধি আর মানুষ জন্ম থেকে বিবেক আমাদের বিবেক বুদ্ধি শেষ করে একটু ছোট করে বিবেক বুদ্ধিকে বাদ দিয়ে আপনি যখন এটাকে আক্ষরিক বলেন তা বুঝা গেল আপনি ইসলাম থেকে খারিজ হয়ে কারণ আমি বিবেক বুদ্ধি ব্যবহার করি আপনি আপনাকে দিছি তো আল্লাহ বলে আমি আপনার সঠিক কোনটা এটা তো ডেফিনেটলি আমার বিবেক দ্বারা জ্ঞান দ্বারা আমরা আলোচনা করি কিন্তু আপনি আমাকে আপনার কথা শুনতে আপনি হাদিসের কথা শুনতে আপনি যে তাফসীর করছেন তখন এটাকে বলে ফেলেন এটা তো ইসলাম আমার অনেকগুলি প্রশ্ন করতে আমি বলে যাই যে আপনাদের এই বক্তব্যের ফিলোসফিক্যালি আমি একদম আজকে থেকে আমার ফিলোসফি আপনার সাথে কি আপনি কি দেখেন ইসলামের কথা বলতেছেন সেটা বড় আলেমরাই হোক তারা তো একটা ঘরানা একটা তাফসীরের একটা দ্বারা ফলো করতে দেওবন্দ সেটা ইউ নো আলেমদের জামাত ইসলামী তারা আবার তাফসীরের কিছু স্কলারদের মওদুদি আরো কিছু স্কলারদের কথা তারা বেশি করতে এদেরকে আপনি আসলে এদের কথাই তো বেশিরভাগ যাদের আমরা 90% বলতেছি তারা শুনতেছে তাদের সাথে তো আপনি কিভাবে মানে জায়গায় কিভাবে দাঁড়াবেন বলেন আমার বক্তব্য আমি দিয়ে যাব ঠিক না তারা তাদের বক্তব্য বলে জামাত ইসলামী এবং ইসলামের সঙ্গে তাদের ব্যাখ্যা কিন্তু পার্থক্য মেলা পার্থক্য এটাকে বলে ডিসকোর্স বা আমরা ডিসকাসিভ এই ঐতিহ্য তো থাকবেই আমাদের আপনি আজকে মওদুদির কাছ থেকে প্রভাবিত করতে পারেন আজকে আপনার হেফাজত এটাই তো আমাদের শক্তির জায়গা এটা আমাদের বিভিন্ন রকম চিন্তা ব্যাখ্যা ইসলামও এটাকে ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে ফতোয়া দেওয়ার অধিকার আছে যে কোনো মুফতি তার যদি ক্ষমতা থাকে তার প্রজ্ঞা থাকে তিনি ফতোয়া ইমপ্লিমেন্ট করার অধিকার কোনো মুফতির ফলে ইসলাম তো অ্যালাউ করে ডেমোক্রেসি এটা তো একটা এইজন্য একটা মহৎ সবচেয়ে ভালো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আমি মানে আপনার স্কুলে একজন হয়ে আমি বলতে চাই আসলে আমার মন থেকে যেটা আসবে আমি সেটাই আবার আরেকদিন বোঝা তো একটা খুব মানে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব আমরা দুই চারটা প্রশ্ন যেগুলি আমাদের গবেষক দলরা রেখেছে আমি আপনাকে করে ফেলতে চাই খুব দ্রুত একটা হচ্ছে যে 71 মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে গিয়ে শহীদ জননী জাহানামের জয় আমাদের হবে তার পর তাকে নিয়ে স্মারকগ্রন্থ বের হয়েছিল সেখানে তিনি লিখেছিলেন তার শিরোনাম জয় হোক 90 দশকের মাঝে জয় চেয়েছে এখন আপনি জাহানারা গণ আদালতকে বলছেন জাস্টিসের বিশুদ্ধ নমুনা আপনি মনে করেন কিনা যদি একটু বলেন আপনি মনে করেন কিনা যেটা আপনার অবস্থানগত একটা পরিবর্তন না কোনো জাহানারা থাকতে সাক্ষী হয়ে তা বলতে তিনি যখন আমাকে গণ আদালতে বলেছেন আমি তাকে পরিষ্কার বলে আমি যে আদালত নির্মূলের রাজনীতি পড়ে নামটা কি দিয়েছে নির্মূল কমিটি আমি সেরকম ঘাতকদের নির্মূল কমিটির মধ্যে আমি থাকি কিন্তু জাস্টিসের কথা আমি তুলে আপনার সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট
ফলে তিনি জীবিত থাকলে আজকে দুর্ভাগ্য তিনি নাই। শুধু তাই জাহানারা ইমামের স্মরণে আমাদের শুভে কামালে স্বামী নারীগন্তার প্রতিষ্ঠা করেছে। ফলে আমাকে আপনি এগুলো বলে আমি মনে করি জাহানারা ইমামের যে অবদান যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে একটা ন্যায় বিচার। আমি তার সঙ্গে একদম সম্পূর্ণ। কিন্তু আপনি মব জাস্টিস এই কথাটা কেন তুলতে বাধ্য হলেন? আজকে কিন্তু আমরা মবের কথা এই মব জাস্টিস আমরা কি করে আবার ইসলামকে আমরা টার্গেট, এটা ঠেকানো আমার দায়িত্ব। আমি যেহেতু জাহানারাকে ভালোবাসি, আমি শুধু তাই না, আমি সবচেয়ে ভালো একটা কবিতা আমার জীবনে আমি জাহানারা যে জাহানারা সাবধান এটা লিখেছি। ফলে এটা খুব পরিষ্কার আমাদের কোনো ওকে। আমি গতকালে আপনার ফেসবুকের একটা পোস্ট ছিলাম, সেখানে একটা লাইন আপনার আমি কোট করছি, ইনসাফ হবে যদি মানবতা অপরাধ তৌহিদি জনতা কায়েম করে। কিন্তু তারা সেটা করেনি। বই মেলায় গণঅভ্যুত্থান মানে আপনি কি মনে করেন যেটাকে আপনি তৌহিদি জনতা তাদের একটা গণ আদালত কায়েম করা উচিত মনে করেন? যদি এটা ইনসাফ মনে করেন, এটা তো স্লেশাত্মক বলা আপনি তৌহিদি জনতা তৌহিদি জনতা বলতে আমরা খালি মুসলমানদের, কিন্তু আপনি যদি ওদের সঙ্গে কথা বলতে পারেন, আমি তাদেরকে প্রশ্ন করতে মিল্লাত ইব্রাহিম, তাহলে আজকে খ্রিস্টানরা তৌহিদি জনতা, আচ্ছা জিউরা তৌহিদি জনতা, আজকে কি বলে রামকৃষ্ণ তৌহিদি জনতা, রামমোহন রায় তৌহিদি জনতা, রবীন্দ্রনাথ ঠাকুর তৌহিদি জনতা, শঙ্করাচার্য তৌহিদি জনতা, সকলে তো একেশ্বর। মানে এই যে একত্ববাদ ইসলামে এটা তো ভুল তত্ত্ব। একত্ববাদ ইসলামের একচেটিয়া না রে ভাই। আপনি ইসলামের তারও আগে বহু ধর্ম। ফলে আমাদেরকে এই ব্যাপারগুলোতে আমাদের দেশে যারা ধর্মপ্রাণ তাকে বুঝাতে হবে। তৌহিদি জনতা একত্ববাদ ঠিক আছে, কিন্তু তৌহিদি জনতা তারা যখন এই স্লোগানে একটা আপত্তি করতে গেছে, আমাদের তো আপত্তি শুনে তারা আমি তাদের খুবটা জনগণের একটা অংশ থেকে হতে পারে শুনি না আপত্তি আমি ন্যায়সঙ্গতের সমাধান। কিন্তু হঠাৎ করে প্রগতিশীল কথা পাই পড়লো, তখন তাদেরকে রক্ষা করে বা অন্য একটা কোয়ার্টার না হয়ে ইসলাম ধর্ম বিশ্বাস অন্যভাবে বিশ্বাস করে। ইসলাম দিয়ে বাংলাদেশ তারাও এই অংশটাকে যাদেরকে তাদের এই মুভটাকে পছন্দ করতে হতে পারে। হতে পারে আমি যুক্তি শুনি, তারা বলুক। আপনার সঙ্গে আমি প্রথমে দেখেন আমি খেয়াল করতে পারবো একটা কথা বারবার বলি যে তৌহিদি জনতা আছে কি তাকেও কি বুঝতে যে এই ধরনের আইডেন্টিটারিয়ান পলিটিক্স আমাদের জন্য আপনি তাকে আগে বুঝাবেন, তার অবস্থানকে সমর্থন করুন, তারপরে তাকে সমর্থন। আপনি তাকে ট্যাগ দিয়ে বাদ দিয়ে দিবেন, তার যে বক্তব্যটা কোনটা সাবস্টেন্স লজিক কোনটা ন্যায়সঙ্গত এটা শুনি না সমস্যাটা কি? তেমনি আজকে চিন্ময়ের কথা সে তার যে ন্যায়সঙ্গত শুনি না আমি তাকে রাষ্ট্রদ্রোহ মামলা ঢুকে রাখলাম। এদিকে আমাদের ভালো হলো, ভালো তো হয়নি ঠিক না? এটা ভালো না হওয়ার আমাদের অনেক প্রশ্ন আছে যে আপনি স্পষ্ট বলেছেন যে বাড়ি ভাঙবার সেখানে স্বয়ং দিয়েছে। এটা এই বাড়ি ভাঙার ওইটা আপনার বক্তব্য আপনি দিয়েছেন। আপনার কাছে প্রশ্ন, যদি এটি বাড়ি ভাঙা হয় এটা সরকারেও বাড়িটি ভেঙে দেওয়া নাকি সরকারের উচিত ছিল মানুষ আইসা বাড়ি ভাঙবে, তারা দেখবে, পরে আবার তারা বলবে না এরকম বাড়ি আর ভাঙো না, মানে যেটা আমরা ধারাবাহিক দেখলাম আর কি, আমি আর রিপিট করতে চাই না, ওইটা ঠিক ছিল না। আমার যদি পড়েন জি সেখানে আমি পরিষ্কার বলেছি যে এই বাড়ি ভাঙাটা ভূরাজনৈতিক বাস্তবতা, তার কিন্তু নেতিবাচক প্রভাব আছে। আপনি আপনি খেয়াল করেন শেখ হাসিনা এই উস্কানিটা দেওয়াটা ছিল উদ্দেশ্য। কারণ ইতিমধ্যে মোদির দেখা হওয়ার কথা যুক্তরাষ্ট্রে, তিনি তার অভিষেকে জানান এই যে ভূরাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলক। আমি যখন পোস্টে লিখছিলাম তখন
তথ্য আমার কাছে ছিল না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে উস্কানিটা দেওয়া এবং যারা উস্কানি দিয়ে তারা কিন্তু জানতো এটা ঘটবে, ঠিক আছে, এটা ঘটবে। আমি মনে করি যে ভাঙা বা না ভাঙা, গণ অভ্যুত্থান বা বিপ্লব মাত্রই আপনি এটা দিয়ে রোমান্টিক আইডিয়া আমাদের কোনো লাভ নেই। কথা হচ্ছে এটাকে কনস্টিটিউটিভ জায়গায় নিতে পারি, সেদিক থেকে খেয়াল শুরুর দিকে আমরা কোনো প্রকার ভাঙচুর, কোনো প্রকার জীবনহানি, এবং এই সরকার এসে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে কাজটা করেছে এটা অভূতপূর্ব বিষয়। আমি একটু আগে অন্যান্য নিন্দা করেছি, কিন্তু এটা তো আমাদেরকে মানতে হবে। তারা তো এটা করতে চেয়েছে শান্তিপূর্ণভাবে সবকিছু করতে, কিন্তু একটা দুর্বল শিথিল সরকার দিল্লি বারবার বারবার তাকে উৎখাত করেছে। তো আপনি কি তার বিরুদ্ধে দাঁড়াবেন? আপনি কি সতর্ক থাকবেন? দিল্লি খুবই অন্যায় কাজ করেছে, কারণ তারা উস্কিয়ে দিয়ে কাজটা, এবং বাংলাদেশকে আন্তর্জাতিক আমি যেটা বলতে চাইছি, শেখ হাসিনা ভাষণ দিবেন এবং সেইটা যথেষ্ট উস্কানিমূলক, এতে কোনো রকম কোনো সন্দেহ। শেখ হাসিনা সমর্থকদের বিন্দুমাত্র লজ্জা, বিন্দুমাত্র অনুশোচনা বলতে চাই যদি কোনোটা কিন্তু আসলে হইতো। কিন্তু আমার কথা যেটাকে আপনি বলতেছেন যে রাজনৈতিকভাবে আমাদের পিছিয়ে পড়াশোনা আসে বাড়িটা ভাঙার পর, যারা এই বাড়িটা বললে উপদেষ্টাদের মধ্যে কেউ বড় কেউ, তারা কি ব্যাপারটা ছিলেন নাকি তারাও ওই পার্টটার অংশ? আপনার কি মনে হয়, আপনার রিটেক? না, আমি এটা তারা আন্তরিক জায়গা কথা বলতে সে ফাঁদে তারা পা দিয়ে, এটা নিয়ে আমি এই মুহূর্তে আমি পুরোপুরি বলতে পারবো না, আমি আমি খালি বলবো যে আমি খালি যেটা দেখেছি ততটুকুই মন্তব্য। না, তো সরকারের জায়গাটা আপনি কি দেখেন? চাইলে এটা বাধা দিতে পারত, নিজে ভাঙতে পারত। পরে আমি লিখেছি সরকার আমি লিখেছি অবশ্যই আমি লিখেছি যে আন্তর্জাতিকভাবে প্রচার বিপজ্জনক যে বাংলাদেশে কোনো সরকার নাই। খেয়াল করেন, কিন্তু ওটা কিন্তু কথা দেবে, এটা তো সরকারকে অবশ্যই আমি সরকারে কি আমি পুলিশকে নিয়ে আমি এটাকে ভাঙতে দিতাম, কিন্তু আমি জনগণের ক্ষোভ হতে দিতাম শান্তিপূর্ণভাবে। তাহলে এটা হলো আমার জন্য আমাকে বেশি উজ্জ্বল, কিন্তু সরকারের ক্ষেত্রে ব্যর্থতা ডেফিনেটলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে মেনে নাও। আমি এগুলো তো তাদের সম্পূর্ণ রাজনৈতিক বাস্তবতা স্বীকার করা, এটাকে আমলে না নাও, একই সঙ্গে শিথিলভাবে সরকারটা চালাচ্ছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে যথেষ্ট করে হচ্ছে, যেটা আমাদের জন্য ভালো না। আমাদের চাই সরকার মোটামুটি সীমাবদ্ধ ভালো কাজ, জনগণের সমর্থনে টিকে আমাদের অনেক দুইটা উদ্ধৃতি নিয়ে আপনার একটু মন্তব্য। একজন হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যেষ্ঠ সচিব, উনি বলছেন যে বিপ্লব হয়েছে, বিপ্লব হয়েছে, আপনি বললেন যে বিপ্লব হলে ভাঙাভাঙি হবে, এটা নিয়ে তো আমিও কিন্তু কাছাকাছি জিনিসই মনে করি। আমাদের দর্শক আরে ভাই বাড়ি ভাঙছে, অনেকে বাড়ি ভাঙে একটা ঘটনা কাজ করে, কিন্তু সেই জ্যেষ্ঠ সচিব কি বলছে? কিন্তু আমি এই কনসিকুয়েন্সে খুব ভয়। আমার কাছে মনে হয় লোকের বাড়ি ভাঙা দেওয়া সম্ভব, মানে আওয়ামী লীগের কোনো বড় একটা মানুষ দরকার। অনেক সময় মজার ভাইয়ের কোন একটা কথা টাঙ্গাইলে গিয়ে আগুন লাগাই দেওয়া, মানে আমার আগুন লাগাই দিই ওরকম আর কি। তো স্বরাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ সচিব বলতেছেন যে দেশে বিপ্লব হয়েছে সেই দেশে পরাজয় কেউ রাখে না। আর একটা টকশোতে আমাদের আমার একটু সিনিয়র গোলাম মুর্তজা বলছেন পরাজিতদের ধ্বংস করে দিতে হবে। এই যে নির্মূল করার যে পার্ট, এইটাকে আপনি আসলে দেখেন? এটাকে ভালো চোখে দেখেন। এই কথা আমাদের বলা উচিত। ঘটনা ঘটে, আর একটা হচ্ছে পক্ষে বলা এক কথা। আমি মনে করি সাফল্য নির্ভর করে আমরা কিভাবে জানমাল রক্ষা পারি, তারপরে বিপ্লবের শক্তিটা নির্ভর করবে। আপনি একটা আওয়ামী লীগের কারো বাড়িতে আক্রমণ করলে সেখানে তাদের মেয়েরা আপনি জনগণ এটা করতে যান, সেখানে বুড়ো মানুষ আপনি এটা করতে মারা নেতিবাচক আচ্ছা, এটা পরিস্থিতি আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। সমাজের সকলেই আপনার নীতি দ্বারা নৈতিকতা দ্বারা পরিচালিত হয়। আমাদের এই শিথিল যে সরকার কিছু নিয়ন্ত্রণ করতে পারে, এটা বিপজ্জনক। আমাদের কথা ঘটে গেলে নিন্দা করবার সময় থাকতে হবে, সব সময় জনগণকে নিন্দা করাটা আমাদের পথ।
জনগণকে বোঝানো আমাদের কাজ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জনগণকে বোঝানো আমাদের কথা জনগণকে নিন্দা করা। এই যে একটা সেকশন, কিন্তু ফরহাদ ভাই আপনি তো আমাদের আমরা যারা জনগণ বুঝা আসতেছেন আজকে 50 বছর হইছে। আমরা কি কিছু বুঝি? আমাদেরকে কথা বললে তো আমরা পার্সোনালি, আপনি যদি আমাকে আজকে ঘুষ খাওয়ার এগেইনস্টে আমি বলে দিই হয়তো আপনি আমাকে ইঙ্গিত করে, আমি সুদ খাওয়ার এগেইনস্টে বলেন আমাকে ইঙ্গিত চুরি করা, ডাকাতি করা, রাহাজানি এই ভালো কথাই আমারে কইতে চায়। আমি তো কই যে আপনি আমারে ইঙ্গিত করে কই, নাইলে আপনি আমারে এটা বুঝাবে কেমনে মানুষ? ইজ देयर এনি ওয়ে? ডেফিনেটলি ওয়ে। কোন জাতি গোষ্ঠী একদিনে দাঁড়ায়নি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হিস্ট্রি চীনের ইতিহাস, আমরা একটা ভাঙা গড়ার ভিতর দিয়ে যাচ্ছি। অনেক ভুল হবে, অনেক কিছু খারাপ দিকে আমার এবং আপনার কাজ যথাসম্ভব সঠিক ইতিবাচক পদ লোকজনকে দেখে আজকে হয়তো কথা শুনবে, কিন্তু কদিন পরে সে শুনবে, আমাদের সময় বেশি হয়ে গেছে। I would request producers to extend it for another 10 minutes. আপনাকে 10 মিনিট আটকে রাখি। আমি আরেকটা জায়গা আপনার বুঝাবুঝি প্রসঙ্গে এই রুহুল কবির বিএনপি নেতা তিনি বলছেন আপনাকে কোট করছি, বিএনপি সবসময় উদারতা দেখিয়েছে, এই উদারতা জামাত রাজনীতি করেছে, আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী সময় তাদের নিষিদ্ধ ঘোষণা জামাতকে সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পর বিএনপি উপহার হিসেবে মুনাফিক মানে স্বৈরাচারী এসে আন্দোলন করছে, মুনাফিক জামাত আওয়ামী লীগের সঙ্গে সেইটা বড় কথা। এইটাকে দেখেন বিএনপি জামাতের বিরুদ্ধে একটা দূরত্ব এবং বিএনপি জামাতকে একজন জামাত অলমোস্ট তাই। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি অত্যন্ত দায়িত্বশীল জায়গায়